এইমাত্র দুপুরের খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে আসলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম মায়ের কল। ফোনটা রিসিভ করলাম এবং বললাম, বলো মা, কি হয়েছে? মা বলল, নতুন জায়গা কেমন লাগছে? আমি বললাম, নতুন জায়গা বেশ ভালো, তবে তোমার জন্য মনটা একটু খারাপ করছে। তোমাকে ছেড়ে কখনো এতটা দূরে আসি না তো, তাই একটু মন খারাপ করছে। মা বলল, খাওয়া দাওয়া করে নিয়েছিস? আমি বললাম, হ্যাঁ, এইমাত্র খেলাম। মা বলল, শুভ কেমন আছে? এই কথাটা শোনার পরে হঠাৎ ফোনটা কেটে গেল। কেন যে ফোনটা কেটে গেল বুঝতে পারলাম না, তবে মনে মনে বেশ খুশি হয়েছিলাম। শরীরটা অনেক ক্লান্ত, তাই ভাত ঘুম দিলাম। ঘুম ভাঙল আবারও ফোনের আওয়াজে। শুভর কল। ফোনটা রিসিভ করলাম এবং বললাম, কিরে, এতক্ষণ ফোনটা সুইচ অফ ছিল কেন? আমি তো ভেবেছিলাম তোর সাথে আর দেখাই হবে না, আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। শুভ বলল, কিছু মনে করিস না ভাই, ফোনটা কি হয়েছিল আমিও ঠিক বুঝতে পারছিলাম না। সুইচ অফ হয়ে গিয়েছিল আর কোনো মতে ফোনটা অনই হচ্ছিল না। আমি বললাম, ও আচ্ছা। শুভ বলে উঠল, তো এখন তুই কোথায়? আমি বললাম, কোথায় আবার? তোর কথা মতো শিবুদার হোটেলে। শুভ বলল, ঠিক আছে, তুই ওখানে অপেক্ষা কর, আমি 40 মিনিটের মধ্যে আসছি। বলে রাখি, আমি আর শুভ গত 2 বছর ধরে অনলাইন বন্ধু। ট্রেনে আসতে আসতে শুভর সাথে আমার কলে কথা হয়েছিল। কলে কথা বলতে বলতে হঠাৎ শুভর ফোনটা সুইচ অফ হয়ে যায়। তবে ফোনে আমাকে সুইচ অফ হওয়ার আগে শুভ বলে দিয়েছিল এটুকুনি, যে আমি যেন ট্রেন থেকে নেমে শিবুদার হোটেলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। এবারে কিছু দিনের জন্য স্কুল ছুটি থাকে, সেই জন্য মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে শুভর সাথে দেখা করতে চলে আসলাম। তবে আমার সাথে শুভর যে দেখা হয়নি, এই কথাটা মাকে জানালাম না। আর জানাবোটাই কিভাবে? ফোনটা তো মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ কেন জানি কেটে গিয়েছিল। আমিও আর দেরি করলাম না, আমার ব্যাগ গুছিয়ে নিলাম। রিসেপশনে খাওয়া দাওয়ার বিলটা মিটিয়ে দিলাম। হোটেলের ডান দিকে দেখলাম একটা চায়ের দোকান। আমিও চা খেতে ভালোবাসি, তাই আমি চা দোকানে গিয়ে 1 কাপ চা বলে বসে পড়লাম। কিছুক্ষণ পরে চাওয়ালাটা আমাকে 1 কাপ চা দিল। আমি চাটা নিয়ে এক চুমুক দিলাম। বাহ, বেশ ভালো হয়েছে চাটা। তখন পাশ থেকে একটা বয়স্ক লোক, আমার দাদুর বয়সী হবে, হঠাৎ বলে উঠল, হ্যাঁ দাদু ভাই, এখানের চা খুব ভালো, তাই তো 20 মিনিট সাইকেল চালিয়েও এখানকে চা খেতে আসি। আমি একটু হেসে বললাম, ও তাই। বেশ কিছুটা সময় কেটে গেল দাদুর সাথে কথা বলতে বলতে। এদিকে সূর্য অস্ত গেল। তার কিছুক্ষণ পরে শুভ এলো। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি শুভকে বললাম, কিরে, এত দেরি হলো কেন? শুভ বলল, আর বলিস না, বাড়িতে গ্যাস ছিল না, তাই মাকে একটা বাজার থেকে গ্যাস কিনে দিয়ে এলাম। আমি বললাম, চল আর দেরি করিস না, সন্ধে হয়ে গেছে। আমার মোবাইলেও আর বেশি চার্জ নেই, বাড়িতে গিয়ে চার্জ দিতে হবে। শুভ গাড়িতে স্টার্ট দিল, আমি পেছনে বসলাম। দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। আনুমানিক 40 মিনিট পর হঠাৎ শুভর ফোনটা বেজে উঠল। শুভ গাড়ি থামিয়ে দেয়, পকেট থেকে মোবাইলটা বার করে দেখে কে কল করেছে। শুভ বলল, বাবা কল করেছে। তারপর বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে শুভ। শুভ বাবার সাথে কথা বলা শেষ করে আমাকে জানায়, আমি যেন বাড়ি ফিরবার সময় বাজার থেকে বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে যাই। শুভর কাছ থেকে এই কথাটা শোনার পরে আমি মনে মনে খুব খুশি হলাম। আমি প্রথমবার ওদের বাড়ি যাচ্ছি, তাই কাকা কাকিমারা আমাকে রাতে মাছ দিয়ে ভাত দেওয়ার জন্য দুটো বড় বড় ইলিশ মাছ আনতে বলে শুভকে। আর কাকা কাকিমাদের সাথে আমি আগেও অনেকবার ফোনে কথা বলেছি। কাকা কাকিমারা অনেক ভালো আর ভালোবাসে আমাকে অনেক। তাই আমরা আর দেরি না করে দুজনে বাজারে চলে যাই।
বাজার থেকে দুটো বড় বড় ইলিশ মাছ কিনে তারপর আবার বাড়ির দিকে রওনা দিই। বেশ কিছু দূর চলে আসলাম। তারপর আমি দেখলাম দুই দিকে খোলা মাঠ, তার মাঝ বরাবর রাস্তা চলে গেছে। বেশ ভালো লাগছিল এই পরিবেশটা। হঠাৎ একটা শিয়ালের ডাক আমার কানে আসলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। সেটা বললাম না শুভকে। শুভ কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, ভয় পাচ্ছিস নাকি? আমি বললাম, না না, আমাকে ভয় করছে না। একথা বললাম কারণ আমি কখনো নিজেকে কারো সামনে ছোট করি না। কিছু দূর যাওয়ার পরে গাড়ি থামিয়ে দিল শুভ এবং বলল, একটু দাঁড়া, আমার প্রকৃতির ডাক এসেছে। আমার বাড়ি যেতে আরো বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। শুভ গাড়িটা একটা গাছের নিচে থামিয়ে দিল আর আমাকে পেছনে আবার কিছু দূর নিয়ে এসে বলল, তুই এই গাছটার নিচে দাঁড়া। আমি বললাম, কেন? আমি যদি বাইকের কাছে দাঁড়াতাম তো কি হতো? শুভ আমাকে জানালো ওই জায়গাটা নাকি ভালো নয়, তাই আমাকে এই গাছটার কাছে দাঁড় করিয়ে গেল। যাওয়ার সময় মাছ দুটো আমার হাতে দিয়ে বলল, এগুলো ধর, আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসছি, খুব তাড়াতাড়ি। রাস্তার দুই পাশে খোলা মাঠ, তাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গার অভাব হবে না শুভর। আমি দাঁড়িয়ে রইলাম বেশ কিছুটা সময়। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগলো। আমি অতটা পাত্তা দিলাম না, কারণ আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি তারই সামনে একটা জলাশয় আছে। আমি ভাবলাম ওখান থেকেই হাওয়াটা হয়তো আমার গায়ে এসে লেগেছে, তাই এই হাওয়াটা একটু ঠান্ডা লাগলো। আবার বেশ কিছুক্ষণ পর আমি অনুভব করলাম একটা পচা গন্ধ আমার নাকে এসে লাগলো। বুঝতে পারলাম না সেটা কিসের গন্ধ। এটুকু শিওর ছিলাম যে আমার হাতে থাকা এই মাছগুলোর গন্ধ না। মনে মনে আবার ভাবলাম জলাশয়ের সামনে হয়তো কোনো সাপ ব্যাঙ পচে মারা গেছে, সেই জন্য সেটার গন্ধ হতে পারে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে একটু মাছ দে। কথাটা শোনার পরে আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভয়ে ভয়ে পেছন দিকে তাকালাম, কিন্তু কোথায় কেউ নেই পেছনে। আমি অনেক ভয় পেলাম। আমি জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকলাম, এ শুভ, শুভ, কোথা গেলি রে তুই? হঠাৎ সামনের দিক থেকে শুভর আওয়াজ ভেসে আসলো, আই, আমার হয়ে গেছে। আমি আর কিছু না ভেবে দৌড়ে চলে গেলাম শুভর কাছে। শুভকে কিছু বললাম না। আমরা আবারও গাড়িতে চড়ে শুভর বাড়ির দিকে রওনা দিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শুভর বাড়িতে। এবারে দুজনে জমিয়ে আড্ডা দিলাম। বেশ কিছুটা ভালো সময় কাটালাম কাকা কাকিমাদের সাথে গল্প করে। কিছুক্ষণ পর কাকিমা আমাদের দুজনকে ডাক দেয় রাতের খাবার খাওয়ার জন্য। আমরা দুজনে একই সাথে রুম থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমি কাকিমার সাথে কথা বলতে আটকে পড়ি কিছুক্ষণের জন্য। ততক্ষণ শুভ বাড়ির বাইরে রাখা বালতির জল মগে করে নিয়ে হাত মুখ ধুয়ে নেয়। শুভ আমাকে এসে জানায়, যা, বাইরে মগ রাখা আছে, জল নিয়ে হাত মুখ ধুয়ে নে। আমিও চুপচাপ চলে গেলাম হাত ধুতে। যেই না আমি মগে জল নিলাম হাত ধোয়ার জন্য, আবার কোথা থেকে জানি না আবার সেই পচা গন্ধ আমার নাকে আসলো। আবারও কেউ বলে উঠল, কেন একটু মাছ দে। আর কি অট্ট হাসি ফেটে পড়লো চারিদিকটা। আমি দৌড়ে ভিতরে চলে আসলাম। আবারও কাউকে কিছু বললাম না। খেতে বসলাম একসাথে। তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে একসাথে। তারপর আমি আর শুভ দুজনে চলে গেলাম ঘুমানোর জন্য একটা রুমে। হঠাৎ শুভ বলে উঠল, যা, টয়লেট সেরে নে, এবারে আমরা ঘুমাবো। আমি বললাম, যাচ্ছি। বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করলাম। বন্ধ করার সাথে সাথে আবারও কেউ বলে উঠল, কি রে, আমাকে একটু মাছ দে। আমি আবারও দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসলাম, কিন্তু এবারে ধাক্কা খেলাম কাকিমার সাথে। কাকিমা আমার চোখ মুখ দেখে বুঝে গেছে আমি খুব জোর ভয় পেয়েছি। কাকিমা এই জিনিসটা আগেও লক্ষ্য করেছে খাবার আগে, তবে আমাকে সেটা বুঝতে দেয়নি। কাকিমা কাকাকে আর শুভকে দুজনকে ডাক দেয়। এবারে সবাই মিলে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমার সাথে।
আমার চোখ মুখ কেন এই রকম? আমি আর চুপ থাকতে পারলাম না। তারপরে কি আর করার, কাকা কাকিমা এবং শুভকে সমস্ত বিষয়টা খুলে বললাম, এতক্ষণ আমার সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল। শেষে কাকিমা এক টুকরো মাছ রান্নাঘর থেকে আমার হাতে এনে দেয়, আর এই মাছটা আমি যেন বাইরের দিকে ছুঁড়ে দিয়ে বলি, এই নাও মাছ, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। কাকিমা আমাকে ঠিক যেভাবে বলেছিল আমিও ঠিক সেভাবেই মাছটা বাইরের দিকে জোরে ছুঁড়ে দিই এবং ছুঁড়ে দিয়ে বলি, এই নাও মাছ, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। কথাটা বলার সাথে সাথে আমি মাছটা ছুঁড়ে দিই বাইরের দিকে। চারিদিক অট্ট হাসিতে ফেটে পড়ে। আমি দৌড়ে কাকা কাকিমার কাছকে আবার চলে আসি খুব তাড়াতাড়ি। তারপর চারিদিক চুপচাপ, একদম নিস্তব্ধ। আমি আর শুভ একসাথে ঘুমিয়ে পড়লাম। তারপরে আমি শুভদের বাড়িতে 2 দিন কাটিয়েছি, তবে এমন কিছু ঘটনা ঘটেনি আর আমার সাথে। চতুর্থ দিন সকালে আমাকে স্টেশনে তুলতে আসে শুভ। কাকা কাকিমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সময় মতো ট্রেনটা ছেড়ে দিল। আমিও মনে মনে ঠিক করে নিলাম আর কখনো এই মুখ হব না। আপনাদের দিকে কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন এইরকম কাল্পনিক ভূতের গল্প শোনার জন্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধে রাধে।